তাকে ছুঁয়ে যায় তারই কাছে বলে আমারই কথা তারই কাছে বলে। আমার প্রিয় মানুষ, আপনাদের প্রিয় লেখিকা রুমানা চৌধুরী, তার সাথে আমি বারবার বসতে চাই রূপান্তরে। কেন জানেন? তার অনেক কাজ, অনেক কিছু তিনি করেন যেগুলো শুনতে শুনতে আমি মুগ্ধ হয়ে যাই। এই জীবনে মনে হয় আমি পারতাম না এত কিছু করতে। তার মনের জোর অনেক বেশি। চলুন আমরা চলে যাই আড্ডায়। রুমানা আপা, তো তুমি তো এবার একটু লং টাইম থাকলে বাংলাদেশে, তারপর চলে যাবে আবার কানাডাতে। তো আজকে তোমার প্রজেক্ট নিয়ে বলো, কি নিয়ে তুমি এই প্রজেক্টটা শুরু করলে? আজকে আসলে আমি খুব ভালো একটা প্রকাশনা পেয়ে গেছি। বাংলাদেশে ছিলাম রোজার ঈদে, কোরবানি ঈদে। তো আমার ওই বই তো তুমি জানোই, কানাডা, আমেরিকা, ইউরোপ, কলকাতা সব বের হচ্ছে। কিন্তু একটা বই যেটাকে তুমি বলতে পারো আমার খুব মনের কাছের একটা বই, খুব করার ইচ্ছে ছিল। হঠাৎ পরিচিত হলাম চন্দ্রাবতী একাডেমির কর্ণধারের সাথে, কাজল ভাই। কাজল একটা ভীষণ সৃজনশীল প্রকাশক এবং তার প্রকাশনা দেখলাম। আমার একটা ছিল লিটল বেবি, সেটা হচ্ছে তোমরা হয়তো জানো 40 বছর আগে, অ্যাকচুয়ালি 42-43 বছর আগে, আমি 1982 সাল থেকে ক্যানাডায় আছি। কিন্তু এর আগে যখন বাংলাদেশে ছিলাম, ব্যাডমিন্টন থেকে শুরু করে জাতীয় বিতর্ক, রেডিও, টেলিভিশন, মঞ্চ, শিল্পকলা, আমার ওই 50 বছর আগের আমার পেপার কাটিংসগুলো আছে। যেমন ধরো পুনাম, যখন মোহাম্মদ আলী এসেছিল বাংলাদেশে, এই যে দেখছো আমাদের সব স্পোর্টস উমেনদের ডাকা হয়েছিল, আমি খুব কৃতার্থ হয়েছিলাম। তারপর ধরো শিল্পকলা একাডেমিতে বিভিন্ন শিল্পীরা চায়না, জাপান, মালয়েশিয়া থেকে আসতো। তখন আমাদের দরকার হতো অনুষ্ঠান উপস্থাপনায় বাংলা এবং ইংরেজি। এই ছবিতে দেখতে পাচ্ছ রেজওয়ানা চৌধুরী, দেখতে পাচ্ছ মিতা চৌধুরী এবং আমরা তিনজন মিলে এককভাবে বা একসাথে ইংরেজি বাংলা করে বঙ্গভবনে, শিল্পকলা একাডেমিতে আমরা অনুষ্ঠান উপস্থাপনা করে বাংলাদেশের শ্রোতা দর্শককে দুটো ভাষায় বুঝাতাম। বিভিন্ন পেপার কাটিং, ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3। তো আমি চন্দ্রাবতী প্রকাশনকে বললাম যে আপনাদের একাডেমি ভালো ভালো বই বের করে, এই বইটা যেমন আমার স্কুলের চ্যাম্পিয়নশিপ ছবি সহ নিউজ পেপারে যেগুলো উঠেছে, কলেজের চ্যাম্পিয়নশিপ, বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ, ডিবেট, ব্যাডমিন্টন, এগুলো নিয়েই বইটা হচ্ছে। পুরা 3টা স্ক্র্যাপ বুক তখন আমরা বলতাম। এই ছবিগুলো থাকবে? হ্যাঁ, ছবিগুলোও থাকবে, লেখাগুলোও থাকবে, নিউজ পেপার কাটিংগুলোও থাকবে। এবং এটা নিয়ে আমি 3টা লিখে 82 সালে চলে গেছি ক্যানাডায়। তারপর এসে এটা আমার একটা খুব ইচ্ছা ছিল যে বাংলাদেশের আমি কি করেছি, দর্শক শ্রোতা, আমার খুব একটা দেশের প্রতি মায়া। 43 বছরে 43 বারই বাংলাদেশে এসছি, বইমেলায় সবসময় আসি। তো বাংলাদেশ থেকে এই প্রকাশনীটা করতে চেয়েছিলাম। এবং আমি কাজলের কাছে ভীষণ সৃজনশীল, ক্রিয়েটিভ একটা মানুষ। আমার কবিতার বই যখনকাল যে নিউজ পেপারে লিখতাম 50 বছর আগে, আমার প্রবন্ধের বই, ছোট গল্প, ট্রান্সলেশন, আমি আবু তাহের, কবি আবু তাহের, লেখিকা রাবিয়া খাতুন, আজ থেকে 50 বছর আগে ওদের সব ছোট গল্প, কবিতা অনুবাদ করতাম স্থানীয় পত্রিকাগুলোতে, মানে বাংলা থেকে ইংরেজি পত্রিকায় কাজ করতাম। একটা কবিতার বই, একটা প্রবন্ধের বই, আর এই তৃতীয়টা হচ্ছে আমার বিগেস্ট প্রজেক্ট। আমি যে এই সব ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছি, যেমন অনেক আগে সাগর আমার সাথে অনুষ্ঠান উপস্থাপনা করতো। আমার অনেক বন্ধু ক্যানাডায় সবসময় যায়, আমি আসি, সাগর আমার সম্বন্ধে কি বলছে, আমার প্রফেসর আমার সম্বন্ধে কি বলছে, ইউনিভার্সিটির প্রফেসর, আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে মাস্টার্স করেছি, আমার বন্ধুবান্ধবরা কি বলছে ক্যানাডায়, বাংলাদেশে, কলকাতায়, সব কিছু নিয়ে, এইগুলো ছবি নিয়ে, প্রকাশনা নিয়ে। ছবিগুলো কিন্তু অ্যাটলিস্ট 45-50 বছর আগে, 70 to 80 সব উনি ঠিক করে আমার একটা প্রামাণ্য গ্রন্থ পরিকল্পনা করছে। কবে বের হবে এটা মেলাতে? হ্যাঁ, এটা তো অনেক কাজ, তবে হ্যাঁ
ডিসেম্বরে সব প্রস্তুতি হয়ে যাবে এবং আশা করি বইমেলা আগামী বছর 21শে অমর 21শে হয়তো বের হবে। আর তুমি অনেক কিছু করেছো তোমার লাইফে, তোমার মনের জোর অনেক বেশি। চেষ্টা করেছি, কারণ এগুলোর মধ্যে শিল্প সাহিত্যের মধ্যে থাকলে আমার অনেক ভালো লাগে। আর তুমি নিশ্চয়ই জানো আমি বাংলাতে লিখি, ইংরেজিতে লিখি, নিজের লেখা, নজরুলের লেখা, বিভিন্ন। আমার পরবর্তী বইমেলায় আরেকটা আসছে, বাংলাদেশের নারী, বাংলাদেশের কবিতা। শুধুমাত্র গত 100 বছরে কবিতায় কি অবদান রেখেছে খনার বচন থেকে শুরু করে আমি কালেকশন করেছি, ওইটা সম্পাদনা করে অনুবাদ করে আশা করি আগামী বইমেলায় দিতে পারবো। আপা, তুমি তো একটা খুব বড় মানে পজিশনে আছো, মানে কানাডাতে কাজ করো, হ্যাঁ, সময় পাও কিভাবে? এইটা আসলে আমাকে যে কোনো সাংবাদিক সাক্ষাৎকার করে আমি জিজ্ঞেস অবাক হয়ে করে। যাই, মানে কিভাবে আমার এত সময় সংসার, আমি 32 বছর কানাডা সরকারের সাথে দোভাষী এবং অনুবাদক হিসেবে কোর্টে কাজ করি। আমার সংসার, আমার চাকরি, আমার ছেলে মেয়ে, ওখানকার সাংস্কৃতিক অঙ্গনে লেখালেখি, সংগঠনদের আমরা সিনিয়র, আমরা চেষ্টা করি। নতুনদের স্কুল আছে, আবৃত্তির স্কুল, গানের স্কুল, বাংলার স্কুল, আর সব শেখে। কিন্তু যেহেতু সিনিয়র, তদারক করি, সাহায্য করি, ওদের অনুষ্ঠানে যাই, উৎসাহ দেই অনেক সময়। তো আমার ছোট মেয়েটা বলে, মা তুমি তো আমাকে একদিনও সময় দাও নাই। আমি বলছি, তাহলে তুই নিজে নিজে বড় হলি? বলে, হ্যাঁ, তুমি আমাকে কোনো সময় দাও নাই। আমার হাজবেন্ডকে বলতো, আমার হাজবেন্ড বিজনেস করতেও সময় দেয় নাই, আর আমি নাকি একেবারে দেই নাই। সেটার জন্য একটু অনুতপ্ত। কিন্তু আজকে আমার 50টার উপরে বই হতো না যদি আমি সব দিকে সমানভাবে সময় না দিতে পারতাম। সেই ক্ষেত্রে তো মেয়ে অনেক প্রাউড করবে, হ্যাঁ, ওটা তো তার প্রাউড আছেই যে না ঠিকই আসলে আমার মা এটা করেছে। তোমার খেলাধুলার প্রতি ভীষণ নেশা ছিল, হ্যাঁ, এবং ব্যাডমিন্টন এত ভালো খেলতে। আর কি কি খেলতে ওই সময়? আমি শর্ট পুটে স্কুল চ্যাম্পিয়ন ছিলাম, টেনিস খেলতাম কিছুটা, টেবিল টেনিস, কিন্তু প্রতিযোগিতা পর্যায়ে না। ব্যাডমিন্টন খুব সাধনা করেছি এবং আল্লাহর রহমতে 1905, 6, 7-এ 4 বছর একক নাকি আমার রেকর্ডটা এখনো কেউ ভাঙতে পারেনি। তো এটা একটা আমার ইয়ে আছে। এখন আমি চাই নতুনরা আসুক। আমি বাংলাদেশকে যখন ছিলাম এশিয়ান ব্যাডমিন্টনে প্রতিনিধিত্ব করেছিলাম, আর এখানে তো ছিলামই, তবে ওখানে গিয়ে আর এটা চর্চা করতে তেমন পারিনি। দেখেছি কিছু কিছু সময় খেলতে চেষ্টা করেছি, কিন্তু সময়ের খুব অভাব, আর লেখালেখিতে সময় দিতে হয়েছে, সব কিছু মিলে। তবে আমি ভালোই আছি। টরন্টোর মধ্যে যারা আমরা আছি ওই তালিকায় আমি প্রথম সারিতে, এই দিকে অন্তত সাহিত্যের জগতে আছি। তুমি অ্যাওয়ার্ড পেয়েছো অনেক, হ্যাঁ, তোমার মোটামুটি ঝুড়ি তো ভরা, অ্যাওয়ার্ডের ঝুড়ি। তো দেশে বিদেশে মিলে কতগুলো অ্যাওয়ার্ড হবে? আমি কানাডা, আমেরিকা, ইউরোপ, ভারত থেকে আমাকে অনেক প্রতিবেশী দেশ, একটা সাহিত্য মহল আমার হয়ে গেছে। আমি ওখানকার বঙ্গমণি, এপার বাংলার ওপার বাংলা, মাইকেল মধুসূদন দত্ত আমাকে দিয়েছে। ইউরোপ থেকে আমাকে ইউরোপের জার্মানির অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আসলে গণে তো আর পারবো না, তবে এই 40 বছরে আমি অনেক কাজ করেছি এবং স্বীকৃতির একটা আমার প্রধান হচ্ছে কানাডা সরকার আমাকে ভলেন্টিয়ার্স অ্যাওয়ার্ড দিয়েছিল 2000 সালে। কেন? এটা হচ্ছে আমি বাংলাদেশিদের নিজের স্বার্থে কোনো কিছু না নিয়ে, পারিশ্রমিক না নিয়ে, ওরা নতুন আসে, নতুন সংস্কৃতি, নতুন ভাষা, অনেক সময় ওদের সমন্বয় করতে খুব কষ্ট হয়, আর ইয়াং জেনারেশনের তো হয়ই। তা আমি এই পর্যায়ে লোকদের অনেক হেল্প করেছি, আমার নাম গেছে, এবং মিনিস্ট্রি অফ সিটিজেনশিপ থেকে আমাকে অন্টারিও ভলেন্টিয়ার্স অ্যাওয়ার্ড দিয়েছে বাংলাদেশিদের সাহায্যের জন্য। এটা আমার কাছে বড় কৃতিত্ব। জসিমউদ্দিন অ্যাওয়ার্ড 2 বছর আগে পেলাম, স্বর্ণপদক, ফরিদপুরে গিয়ে। বাংলাদেশি লেখিকা সংঘের অ্যাওয়ার্ড অনেক আল্লাহর রহমতে হয়েছে, গুনতে পারবো না। এই অনুভূতিটা তোমার কেমন লাগে যখন একটা ঘোষণা শুনো যে না তুমি অ্যাওয়ার্ডটা পেয়েছো? শোনার পর কেমন লাগে? ভালো লাগে, স্বীকৃতি ভালো লাগে। তবে এখানে একটা কথা বলতে হবে, 2 বার আমাকে রোকেয়া পদকের জন্য সারিতে আমি গেছিলাম, 2 বার আমি পাইনি। তখন একটু মনটা খারাপ হয়ে গেছিল। তুমি নিশ্চয়ই চিনতে ডক্টর করুণাময় গোস্বামী, উনি কানাডায় থাকেন এবং আমার কাজকর্ম ওখানে দেখেছে। তা আমি যখন 2nd বার আমাকে নমিনেশন হওয়ার পর পাইনি, একটু মন, তখন ডক্টর গোস্বামী আমাকে ফোন করলো ক্যানাডার থেকে। তা আমি বললাম, ডক্টর গোস্বামী আমি তো এটা পাইনি, মনটা একটু খারাপ। তখন আমাকে বললেন, আপনি এত ভালো কাজ করছেন কানাডা বাংলাদেশে, আপনি কাজ চালিয়ে যাবেন। এটা আমার খুব বড় একটা অনুপ্রেরণা।
পুরস্কার পেলে খুশি হই, না পেলেও আজকাল আর দুঃখ পাই না। আমার একটা ইংরেজি গল্পের 12টা ছোট গল্প ইংরেজিতে লিখে মূল ভাষার পাবলিশার আইনানা পাবলিকেশনস করেছিল। ওটা 2022 সনে ক্যানাডার গভর্নর জেনারেলস লিটারারি অ্যাওয়ার্ডের জন্য মাল্টিকালচারাল ফিকশনে নমিনেশন পেয়েছে। তো আমি খুব কৃতার্থ, আমি একজন বাঙালি, আমার মাতৃভাষা বাংলা, আমি ইংরেজদের সাথে যারা ইংরেজ ভাষাভাষী প্রতিযোগিতা করে এই নমিনেশনটা পেয়েছি। তা আমি অনেক অনেক কৃতার্থ হয়েছি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। এই যে ভালোবাসা, তার উপর কোনো অ্যাওয়ার্ডই নেই। হ্যাঁ, এই যে দেশের মানুষ, কানাডার মানুষ যারা বাঙালি আছে, যারা অবাঙালি আছে, যারা তোমার বই পড়ে, হ্যাঁ, তারা তোমাকে অনেক ভালোবাসে। ভালো না বাসে তুমি ওই জায়গায় এত ইন্টারেস্ট নিয়ে থাকতে পারতে না, অবশ্যই চলে আসতে হতো। বইমেলার খোলা মাঠে যখন যাই প্রতিবার, তখন এই ভালোবাসাটা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা টিভি চ্যানেল, প্রত্যেকটা পাঠক, মানে আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি হয়ে যায় প্রতি বছর দেশের টানে। আর আমার উপন্যাস টুপন্যাস যেগুলো ইংরেজিতে লিখেছি, গল্প, উপন্যাস, কবিতা, বাংলা ছাড়াও, আমার যারা ওরা রিভিউ করে সবাই বলে যে রুমানা বাংলাদেশকে নিয়ে বিদেশে বীজ ছড়িয়ে দিচ্ছে। ওই আমাদের সাংস্কৃতিক বীজ, আমাদের সাহিত্য ভাষার বীজ, ঐতিহ্য ওখান থেকে পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। কারণ আমি ইংরেজিতে অনুবাদ করছি, মূল ভাষায় লিখছি, তো এটা ওরা খুব অ্যাপ্রিসিয়েট করে। আর আমার খুব ভালো লাগে যেটা করতে পারছি। চাঁদের হাটে তোমার বন্ধু বান্ধব কারা ছিল? আমার বন্ধু বান্ধব সাগর নিজে ছিল, তারপর সেলিনা সিদ্দিকী শুশু, কাদের সিদ্দিকীর ছোট বোন, আমাদের ক্যানাডায় থাকে, ও চাঁদের হাটে ছিল। আমার মনে হয় রিটন, আমিরুল সবাই চাঁদের হাটে ছিল। তবে আমি এখানে থাকতে ইংরেজিটা বেশি লিখতাম। আর ক্যানাডায় গিয়ে মাতৃভাষাকে এত মিস করা শুরু করেছি, রাতারাতি আমার মনে হয় 20-30টা বাংলা বই আছে। আমি বাংলা ছাড়া কিছু ভাবতে পারতাম না, কারণ বাংলাতে এত মিস করছি। তারপরে ভাবলাম এই বাংলাটা তো যারা বাংলা জানে তারা পড়বে, যারা বাংলা জানে না তারা বাংলাদেশের সাহিত্য ইতিহাস কিভাবে জানবে। তখন আমি ইংরেজি কবিতার বই, মানে আমাদের যুদ্ধ শিশুদের উপর নিয়ে, স্বাধীনতা যুদ্ধের উপরে নিয়ে, যাতে করে ওপাশের লোকরা আমাদের এগুলা ঐতিহ্য সাহিত্যটা জানে, ইংরেজিতে লিখে ইংরেজিতে অনুবাদ করা শুরু করলাম। কিন্তু 20-25 বছর আমি শুধু বাংলা কবিতা, বাংলা প্রবন্ধ, বাংলা উপন্যাস এগুলা লিখেছি। তারপর হঠাৎ ভাবলাম না, আরও ছড়িয়ে দিতে হবে আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যকে। এখন অনুবাদই বেশি করি অথবা নিজেই ইংরেজিতে লিখি। তো আপা, এই যে এত সুন্দর থাকার, এত জীবন্ত থাকার রহস্যটা একটু দর্শকদেরকে বলো। অনেক কিছু কষ্টের মধ্যে দিয়ে আমরা যাই, তার মধ্যে যে আমরা যেরকম আছি। হ্যাঁ, জীবনে তো আমাদের সবারই উত্থান পাথান হয়। আমাদের শুধু সৎ পথে চলতে হবে, আদর্শ মেনে চলতে হবে। অন্য মানুষকে যদি সাহায্য করতে পারি, এটা আমি চেষ্টা করি। এবং আমার একটা ইচ্ছা আছে, তুমি গতবার জিজ্ঞেস করেছিলে, বাংলাদেশে একটা ফাউন্ডেশন খুলে আমি যদি কিছু করতে পারি, এটা আমার স্বপ্ন। তুমিও আসবে সেটাতে? অবশ্যই, অবশ্যই আসবে। আমি আছি, সবকিছুতে আছি। এখন আমরা একটা আবৃত্তি শুনবো। বৃষ্টি বাদল ও ছোট্ট পাখি, বোধহয় 15-20 বছর আগে বের হয়েছিল বইমেলায়। তো এটা আমার ইংরেজি বাংলা নিয়ে ছোট ছোট 3-4টা লাইন নিয়ে নিয়ে কলকাতায় এটা রেকর্ড করেছে, এখনো ছাড়েনি, বাট আমি তোমাকে শোনাচ্ছি আজকে এবং আমাদের প্রিয় শ্রোতা, দর্শক, পাঠক সবাইকে। নিস্তব্ধতার কিছুক্ষণ। অনেক সময় হয় না, আমরা একদম নীরব হয়ে যাই, তখন আমাদের নীরবতা পছন্দ হয়, তখন মনে হয় কেউ থাকবে না, আকাশ, সমুদ্র, সমুদ্র ধারে আমি বসে আছি, কেউ নেই, ওরকম একটা নিস্তব্ধ মুহূর্তে আমি এটা লিখেছি আর ভেবেছি। আমার প্রিয় জন্মভূমি, যখনই মনে পড়ে তোমায়, ফুটে ওঠে ছোট ছোট অশ্রু ফুল। My beloved motherland, whenever I remember you, little flowers bloom from my tears. এক পশলা বৃষ্টি খুলে দিল প্রেমের দুয়ার, সিক্ত হলো দুটো প্রাণ। Momentary sudden rainfall opened up love's doorway, softly drenched two beautiful souls. চেরি উৎসবে গিয়ে দেখি সাদা, গোলাপি, সবুজ ফুলে ডালে ঢেউয়ে একাকার। When I went to the Cherry Blossom Festival, waves of white, green, pink
flooded the flowers and branches. দূর নীলিমায় সমুদ্র জলে সূর্য উঠবে আপন তালে, আমি নিমগ্ন ঘুমের ঘোরে। The sea waters in the far horizon, the sun will rise at its own pace. I am drowsy in my sleep. সন্ধ্যা তারা মিটিমিটি হাসে, পদ্ম ফুল বিষাদে লুটায়, যমুনা নদীর জল হয় একাকার। The evening star twinkles and smiles, the lotus droops in pathos, the boundless water of the Jamuna river floods away at its own pace. উৎসব মুখর তারাদের দল মিটিমিটি হাসে সূর্যাস্তে, কখন প্রভাত হবে? During the festival of stars, they are twinkling in the sunset. When will dawn arrive? বুঝতেই পারলে সকাল থেকে রাত হয়ে গেল, আমি টের পেলাম না, কয়েকটা লাইন শুধু লিখে ফেললাম। তুমিও লেখো, তুমিও এই কথাটা বুঝবে, যারা কবি তারা আমাকে হয়তো বুঝবে। কোনো আগামাথা নেই, কিছু চিন্তা না। না আপা, খুবই সুন্দর। মাঝে মাঝে তো আমার মনে হয় যে আমি পাহাড়ের চূড়ায় গিয়ে বসে থাকি, বৃষ্টি পড়ুক এরকম, কিন্তু আমি আসলে কবিতা লিখতে পারি না আপা, 2 লাইনও পারি না। বাংলাদেশ লেখিকা সংঘ 50 বছর পূর্তি করছে, এটা মহিলাদের সবচাইতে পুরানো সংগঠন। আমি ওখানকার জীবন সদস্য। তো আমাকে ওরা যখন সাহিত্য পুরস্কার অনুবাদায় সাহিত্যের জন্য দিল, আমাকে তারপর রিকোয়েস্ট করলো ক্যানাডায় একটা শাখা খোলা যায় না। ক্যানাডায় এত কাজের ভেতরেও আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিল মিনাপা, মিনা আজিজ, ক্যানাডার ছেলের কাছে যেত, ওনাকে ধরে আমি মিলে আরও আমাদের রাশিদা বানু, তারাপা, কয়েকজন খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আছে, ওদেরকে নিয়ে আমি প্রথম ক্যানাডার শাখা খুলেছি, লেখিকা সংঘ ক্যানাডা শাখা। আমি সভাপতি, কিন্তু আমার এটা ছাড়তে হবে, আরেকজনকে দিতে হবে, আমার বয়স হয়েছে, প্লাস এত কাজ আর পারি না। তবে যেহেতু বাংলাদেশের সবচাইতে পুরনো মহিলা সংগঠন, অনেককে ধরে ধরে ওখানে টেনে আনি। তুমি বসে আছো, কালি দাওয়াত খাচ্ছ, আর বাড়িতে বসে শনিবার একটু আসো, রবিবার একটু আসো, এরকম করে আমরা অনেক সদস্য করেছি যারা গৃহিণী, লিখতে পারে কিন্তু ভুলে যাচ্ছিল। এটাই আমাদের একটা সংগঠনের একটা অংশ। আসলে আপা একটা রিচার্জ করা, নিজেকে একটা রিচার্জ করা। হ্যাঁ, একটা মানুষ বিয়ের পর অনেক সময় একেবারে ঘরোয়া হতে হতে এমনই হয়ে যায়, ছেলে মেয়ে বিয়ে হয়ে গেল, একদম একাকিত্ব তাকে ঘিরে বসে। কিন্তু এই যে নিজেকে রিচার্জ করা, আমি এটা করতাম, নাচতাম এক সময়, হ্যাঁ আমি আবার কেন শুরু করি না, বা আমি বাগান করি। হ্যাঁ, নিজেকে রিচার্জ করতে হবে, সে বয়স বলে কিছু নাই। রুমানা আপা, তুমি অনেক ভালো থাকবে, তোমার জন্য চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। দর্শক শ্রোতা সবাইকে আমার ক্যানাডা থেকে, বাংলাদেশ থেকে শুভেচ্ছা, আর অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা পুনামের জন্য এবং রূপান্তরের জন্য। মানুষের জীবনটা খুব পজিটিভ হতে হয় এবং পজিটিভভাবে বাঁচতে হয়। কোনো কিছু নিয়ে খুব বেশি পজিটিভ হওয়া যাবে না, খুব বেশি মানুষের পেছনে লাগাও ঠিক না, জেলাসি করা ঠিক না। হ্যাঁ, তো আমি মনে করি যে আমরা যে কাজ নিয়ে ব্যস্ত, আপনারাও ব্যস্ত থাকেন, কাজ করেন, কাজের মধ্যে কিন্তু অনেক আনন্দ। তো ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আমি চলে আসবো এই দিন এই মুহূর্তে। जरे जहाँ